আরসালান দরজার কাছে গিয়েও আবার ফিরে এলো। এক হাতে মেহেরিনের কাপড়ের ব্যাগটা নিয়ে অন্য হাতে মেহেরিনের হাত ধরে দরজার দিকে পা বাড়িয়ে গম্ভীর গলায় বলল, কাকা আসুন। মোজাম্মেল হোসেন সকলের মুখে চাওয়াচাওয়ি করে উঠে দাঁড়ালেন। কি বলবেন না করবেন বুঝতে না পেরে দরজার দিকে হাঁটা ধরলেন দ্রুত পায়ে। মেহেরিন আরসালানের সঙ্গে হেঁটে পারছে না আজকেও। এই লোক এত দ্রুত কিভাবে হাঁটে? সেদিন তার পায়ের আঙ্গুলের 12টা বাজিয়ে দিয়েছিল উষ্টা খাইয়ে খাইয়ে। মুখ তুলে আরসালানের মুখের দিকে তাকালো। আরসালানের চোখ মুখ ভীষণ গম্ভীর আর থমথমে হয়ে রয়েছে। মেহেরিন নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না। একেবারে গেটের বাইরে এসে মেহেরিনের হাত ছাড়লো আরসালান। ব্যাগটা রেখে প্যান্টের পকেট হাতড়ে মানিব্যাগ বের করলো। মানিব্যাগের ভেতর থেকে দুটো কর করে 1000 টাকার নোট বের করে মেহেরিনের হাতে গুজে দিল। বর্তমানে খুচরো কিছু টাকা ছাড়া মানিব্যাগে আর কোনো টাকা নেই। টাকা আছে তার কক্ষে। মেহেরিন টাকার দিকে তাকিয়ে আরসালানের মুখের দিকে তাকালো। মৃদুস্বরে মিনমিন করে বলল, টাহা দিয়ে এলেন কেন? তোর যা কিনতে মন চায় করবি, তোর যা করতে মন চায় করবি। ওই বাড়িতে গিয়ে ভদ্র মেয়ের মতো থাকবি। পুকুরে গোসল করতে গেলে বা পাড়ায় পাড়ায় ঘুরলে ধরে একটা আছাড় মারবো। পাড়ায় পাড়ায় ঘুরি না আমি। খুব ভালো, পুকুরে গোসল করতে গেলে তোর খবর আছে। ভালোভাবে থাকবি, দুদিন পর গিয়ে নিয়ে আসবো। মেহেরিন চুপ রইল। মোজাম্মেল হোসেন বললেন, এখন জায়গা দুপুর হইয়া যাইতাছে, একটু দাঁড়ান। কাশেম ভ্যান ডাকতে গেছে। এইখান থাইকা এইখানে যাবো, ভ্যান লাগবো না। আরসালানের চেহারা দেখে মেহেরিন কাকার এক হাত চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ থাকো, আর কিছু কইও না। মেহেরিনের কথা শেষ করে সামনে নজর দিতেই দেখলো কাশেম ভ্যান নিয়ে চলে এসেছে। ভ্যান এসে দাঁড়ালো তিনজনের সামনে। কাশেম ভ্যান থেকে নেমে ব্যাগটা ভ্যানের উপর তুলে দিল। মেহেরিন এক পাশে উঠে বসতে অপর পাশে বসলেন মোজাম্মেল হোসেন। আরসালান ভ্যানের ভাড়া পরিশোধ করে বলে দিল ঠিকঠাক মতো পৌঁছে দিতে। ভ্যান চালক মাথা নেড়ে দুজনকে নিয়ে চলতে শুরু করলো সামনের দিকে। মেহেরিন ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল আরসালানের দিকে। আরসালানও তার দিকেই তাকিয়ে আছে। গাড়িটা হুট করেই গতকাল খারাপ হয়ে গেছে, সেটাকে গ্যারেজে রেখে আসা হয়েছে সারানোর জন্য। আজ বিকেলে গ্যারেজ থেকে নিয়ে আসবে। আরসালান নতুন গাড়ি কেনার কথা ভাবতে ভাবতে গেটের ভেতর প্রবেশ করলো বাইকের জন্য। ভ্যান থেকে নেমে দ্রুত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো মেহেরি। মমতা বেগম উঠোনেই বসে আছেন গাছের ছায়ায়। ওই বাড়ির মানুষ মোজাম্মেল হোসেনকে কেন ডাকলো এটা নিয়ে চিন্তিত তিনি। মেহেরিন কাকির দিকে হাসি মুখে ডেকে উঠল, কাকি, কি বা আসাও? মমতা বেগম মেহেরিনের দিকে তাকালেন। মেহেরিন তার কাছে এসে দাঁড়ালো। মেহেরিনের গায়ে দামি শাড়ি, কানের স্বর্ণের দুল, গলায় চেন, দুহাতে স্বর্ণের চুড়ি। গায়ের রং দুধে আলতায় হয়েছে, শরীর স্বাস্থ্য বেড়েছে। এই মেহেরিন আর সেই মেহেরিন নেই। 4 মাসেই পুরো পাল্টে গেছে সে। দেখতে কি সুন্দর হয়েছে মেয়েটা। মমতা বেগমকে একভাবে তাকিয়ে থাকতে দেখে মেহেরিন আবার বলল, কাকি, কথা কও না কেন? মমতা বেগম উঠে দাঁড়িয়ে বললেন, ভালা আছি। তুই হঠাৎ এনে আইলি যে? খুশি হও নাই তুমি? হইছি। এতদিন তো আইতে দেয় নাই, এখন আবার খবর দিয়ে নিয়ে পাঠাই দিল কেন? একেবারে এয়া পড়ছোস? মেহেদিনের চেহারা মলিন হয়ে গেল। দুদিকে মাথা নেড়ে বুঝালো, মৃদু না বোঝালো। মৃদু স্বরে বলল, 2 দিন পরে নিয়ে যাইব। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মমতা বেগম। মোজাম্মেল হোসেন মেহেরিনের কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। মমতা বেগম মেহেরিনকে ঘরে যেতে যেতে বলে নিজে চলে গেলেন ঘরে। মেহেরিন উঠোনে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে তাকে দেখে কাকি খুশি হয়নি। তাকে দেখার পরই মমতা বেগমের চেহারা কালো হয়ে গিয়েছিল। মমতা বেগম উঠোনে দাঁড়িয়ে থাকা মেহেরিনের দিকে একবার তাকিয়ে স্বামীর দিকে তাকালেন, বললেন, মেহেরিনরে নিবার যাবার লাইগা তোমারে যাইতে কইছিল? মোজাম্মেল হোসেন পাঞ্জাবি খুলে রেখে বিছানায় বসে বললেন, মেহেরিনরে তালাক দিয়া পাঠাইয়া দিতে চাইছিল, কিন্তু শেষে আয়শা আরসালান তালাক দেয়নি। কেন? জানি না। দেয় নাই এইটা ভালা হইছে, কিন্তু মেহেরিনরে নিয়ে আসলা কেন? যদি আর না নেয়? কইলো তো 2 দিন পরে নিয়ে যাইব। এইবার গেলে আর আনবার যাইবা না, খবর দিল আর যাইবা না। মেলা করছি ওর লাইগা, আর পারবো না। মেহেরিন ঘরের সামনে আসতে কাকির কথাগুলো শুনতে পেল। মোজাম্মেল হোসেন আর কিছু বললেন না কথার প্রেক্ষিতে। মমতা বেগমও অনেক কিছু বললেন। মেহেরিন সব শুনলো, তারপর চলে গেল ঘরের সামনে থেকে। সে ভেবেছিল সে কাকা কাকির আদরের, ভালোবাসার একজন মানুষ, অথচ আজ সে জানতে পারলো সে কাকা কাকির বোঝা। মেহেরিন চোখের পানি মুছে নিজেকে বুঝ দিল, সে তো কাকা কাকির নিজেদের সন্তান না। নিজেদের সন্তান না হওয়া সত্ত্বেও তারা তার জন্য অনেক করেছে এত বছর। মেহেদির বাড়ির পেছনের দিকে এসে দাঁড়ালো। 4 মাস পর বাড়িতে ফিরে দেখছে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। মেহেরিনকে দেখতে পেয়ে তার এক প্রতিবেশী মেয়ে এগিয়ে এলো তার কাছে। মেয়েটা মেহেরিনের 1 বছরের বড়।
মেয়েটা মেহেরিনের আগাগোড়া পরখ করে বিস্মিত হয়ে বলল, মেহেরিন, তুই দেখি জমিদার বাড়ির পোলা বিয়া কইরা জমিদার বাড়ির বউগো মতো হইয়া গেছ। কি সুন্দর লাগতাছে তোরে। আর তোর কাকি তোরে কি বানায় রাখতো, অনেক সুন্দর লাগতাছে তোরে। মেহেরিন মলিন মুখে হাসলো। মেয়েটা বলল, কখন আইলি? সকালে গেছিলাম, তোরে দেখলাম না তো তখন। আর তোর চোহে দেহি পানি কেন? মেহেরিন ধরা গলায় বলল, মাত্রই আইছি। অনেকদিন পর বাড়িতে আইছি তো, এই জন্য চোখে পানি আইছে। আরসালান তালুকদার তোরে আদর করে? মেহেরিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অবুঝের মতো। মেয়েটা আবার বলল, বুঝোস নাই? আরসালান তালুকদার তো এখন তোর জামাই, বেড়াই তোরে আদর সোহাগ করে না? বুঝতে পেরে বেশম খেলো মেহেরিন। এমন প্রশ্ন কেউ করে? মেয়েটা মেহেরিনের মাথায় তালুতে আলতো হাতে চাপড় দিতে দিতে বলল, খালি মুখে বেশম খাস কেন? মেহেরিন নিজেকে সামলে নিয়ে বলল, তুমি এসব আপা কি কইছি বুঝোস নাই? মেহেরিন কথা ঘোরানোর জন্য বলল, তোমার না বিয়ে ঠিক হয়েছিল, তাহলে হাতে চুড়ি নাকে নাকফুল কিছুই তো নাই। বিয়া হয় নাই এখনো, সামনের মাসে হইব। এত দেরি কেন? একবার ভাইয়া ভাঙ্গা গেছিল, তারপর আবার হেই পোলার লগেই ঠিক হইছে। ও আচ্ছা, আমি যাই, কাকি ডাকতাছে। আচ্ছা যা, আমি বিকালে আসবো। মেহেরিন দ্রুত পায়ে উঠোনে চলে এলো। মমতা বেগম বললেন, দুপুর হইয়া গেছে, খাইয়া নে। আমি এখন খামো না কাকি, তোমরা খাইয়া নাও। ভাইয়ারা কই? ছোট দুইটাই পড়তে গেছে, বড়টাই কই গেছে জানি না। এই 2 দিন আমি কোন ঘরে থাকবো? আগে যেই রুমে থাইকছো ওই রুমেই বিছানা পাড়া লাগবো, বিছানা উড়ায় রাখছি। মেহেদিন কাকা কাকির রুম থেকে ব্যাগটা নিয়ে পাশের রুমে এলো। এই ঘরটা বেশ বড়। কাকা কাকির রুমটা বড়, তার রুমটা ছোট। ঘরের 3 ভাগে কাকা কাকি থাকেন, বাকি 1 ভাগে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল। বিছানা পেতে ঠিকঠাক করে নিল। রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে হাত মুখ ধুয়ে এলো। হাত পাখা হাতে নিয়ে শুয়ে পড়লো বিছানায়। 4টা মাস পর সে এই বিছানায় শুলো। আলাদা একটা শান্তি অনুভব করছে, আবার বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হচ্ছে। বাড়িতে আসার পথে যতটা সুখ সুখ অনুভব হচ্ছিল, তার কিছুই হচ্ছে না এখন। গরমে ছটফট করছে মেহেরিন, ঘুম পাচ্ছে ভীষণ, কিন্তু গরমের কারণে ঘুমোতে পারছে না। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে এখন হাত ব্যথা করছে। তালুকদার বাড়িতে ফ্যানের বাতাসে ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে তার। এখন গরম সহ্য হচ্ছে না। এই বাড়িতে কারেন্ট আনা হয়নি এখনো, আশেপাশের কোনো বাড়িতেও এখনো কারেন্ট আনেনি। গ্রামের ধনী ব্যক্তিদের বাড়িতেই শুধু কারেন্ট আছে। শাড়ি পরে থাকার কারণে আরো বেশি গরম করছে। মেহেরিন উঠে বসলো, তারপর শাড়ি খুলে ফেললো গা থেকে। সকালে ঘুম থেকে উঠে শাড়ি পরে নেবে। আরসালান বাড়িতে ফিরলো বেশ রাত করে। বসার ঘরে প্রবেশ করতে দেখা হলো মায়ের সঙ্গে। সুলতানা তালুকদার সোফা ছেড়ে উঠে ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, এই রাত পর্যন্ত কই আসিলা? বাইরে। বাইরে কি করতাছিলা? আরসালান মায়ের মুখের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ, তারপর বলল, হাবিবদের সঙ্গে ছিলাম। হাবিবকে সঙ্গেই আসিলা নাকি ওই বাড়িতে গেছিলা? ওই বাড়িতে বলতে কোন বাড়ির কথা বলছো? মেহেরিনের কাকার বাড়ি। আরসালান অবাক হয়ে বলল, আমি ওই বাড়িতে কেন যাব? কেন যাইবা আবার? নিশ্চয় বউয়ের কাছে যাইবা। মা, কি হয়েছে তোমার? এমন আচরণ করছো কেন? শুইনা রাখো আরসালান, আমি ওই মাইয়ারে তোমার বউ বইলা মানবো না কোনোদিন। তুমি ওর সাথে সংসার করবা না। দেখো মা, আমি এই বিষয়টা নিয়ে এখন আর কোনো কথা বলতে চাইছি না। আমাকে একটু শান্তি দাও তোমরা। বাস এতটুকুই চাই এখন। গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। আরসালান কক্ষের দিকে এগিয়ে যেতে সুলতানা তালুকদার পেছন থেকে বললেন, খুব শীঘ্রই তোমারে আবার বিয়া করামো আমরা। তোমার আব্বাই ঘটকের সাথে কথা কইছে। আরসালান শুনেও না শোনার ভান করে নিজের কক্ষে সে দরজা লাগিয়ে দিল ভেতর থেকে। বিছানার দিকে চোখ পড়তেই দেখলো খালি বিছানা পড়ে আছে। আজ মেহেরিন নেই বিছানায়। আরসালান ফ্যান চালিয়ে গায়ের শার্ট খুলে ফেললো। বাইরে কি যে গরম পড়েছে আজ, একটা গাছের পাতাও নড়ছে না। গায়ের ঘাম শুকিয়ে গোসল সেরে এলো। বারবার চোখ চলে যাচ্ছে বিছানার দিকে, কিন্তু কাঙ্ক্ষিত কিছু দেখতে পাচ্ছে না। তার অজান্তেই তার চোখ জোড়া বারবার মেহেরিনকে খুঁজছে। মেহেরিনকে দেখাটা কি তার অভ্যাসে পরিণত হলো? কক্ষটাও কেমন খালি খালি লাগছে। আরসালান কক্ষ অন্ধকার করে শুয়ে পড়লো, কিন্তু ঘুম ধরা দিল না তার 2 চোখে। অনেকটা সময় পেরিয়ে গেছে, তবুও ঘুমাতে পারছে না আরসালান। বিয়ের পর প্রথম প্রথম এমন হতো। মেহেরিন পাশে ঘুম আসতে চাইতো না তার। আর আজ মেহেরিন পাশে নেই বলে তার ঘুম আসছে না। কি আশ্চর্য ব্যাপার স্যাপার। ঘাড় ঘুরিয়ে মেহেরিনের বালিশের দিকে তাকালো। সে রোজ রাতে কক্ষে প্রবেশ করে দেখতো মেহেরিন ঘুমিয়ে গেছে। সে গোসল করতো, খেয়ে আসতো, কিছুক্ষণ বই পড়তো, তারপর শুতো। এর মধ্যে একবারের জন্য মেহেরিন ঘুম থেকে জাগতো না। মেয়েটার ঘুম এত ভারী যে রাতে একবারের জন্য ঘুম থেকে উঠতো না।
সে আসার আগেই ঘুমিয়ে পড়তো, আবার সকালে সে ঘুম থেকে ওঠার আগে উঠে পড়তো। আচ্ছা, মেয়েটা কি জানে সে ঘুমিয়ে থাকাকালীন আরসালান তাকে দেখতো? একটু পরপরই দেখতো। জানে না বোধহয়। আরসালান নিজেও জানে না সে কেন ঘুমন্ত মেহেরিনকে দেখতো। মেহেরিন জেগে থাকলে তার একটুও দেখতে ইচ্ছে করে না, কিন্তু ঘুমিয়ে গেলে দেখতে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। সে দেখতো রোজ, কখনো উল্টে পাশ ফিরে শুয়ে থাকা মেহেরিনকে পেছন থেকে দেখতো, কখনো চিত হয়ে শুয়ে থাকা মেহেরিনকে দেখতো, নিজের দিকে ফিরে শোয়ায় ঘুমন্ত চেহারাটাও দেখতো। আরসালান নিজের অজান্তেই বারবার দেখতো মেহেরিনকে। না, সে মেহেরিনকে ভালোবাসে না, মেহেরিনের মায়াও পড়েনি। তালাক দিতে চেয়েও কেন দিতে পারলো না সেটাও জানে না সে। তখন তার কণ্ঠ দিয়ে তালাক শব্দ বের হচ্ছিল না, সে বের করতে পারেনি। জীবনের কোনো সিদ্ধান্ত আজকের আগে এমন এলোমেলো হয়, সে এত এলোমেলো তার কোনোদিন লাগেনি। এই সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই সে সম্পর্কটা থেকে মুক্ত হতে চেয়েছে, কিন্তু আজ মুক্ত হওয়ার সুযোগ পেয়েও হতে পারলো না। মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙলো আরসালানের, চোখ মুলে তাকাতেও ইচ্ছে করছে না তার। মায়ের ডাকাডাকি আরো বেড়ে যাওয়ায় শোয়া থেকে উঠে বসলো, ঘুম জড়ানো গলার আওয়াজ বাড়িয়ে বলল, কি হয়েছে? আজকে উঠতেছো না কেন এখনো? কি করতেছো? কি করবো, ঘুমিয়েছিলাম। হাত মুখ ধুইয়া বসার ঘরে আসছি। আরসালান ঘড়িতে সময় দেখে চমকে উঠল, 9টা বেজে গেছে। এত বেলা হয়ে গেছে? তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে গোসলখানায় প্রবেশ করলো। এত বেলা হয়ে গেছে আর সে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। ঘুমিয়েছে তো ভোরের দিকে। একবারে গোসল সেরে তৈরি হয়ে বের হলো কক্ষ থেকে। বসার ঘরে আসতেই দেখলো বাবা কাকা সহ বাড়ির সবাই উপস্থিত রয়েছে। আশফাক তালুকদার ছেলের দিকে তাকিয়ে বললেন, বব। আরসালান কিছু না বলে বসলো। আশফাক তালুকদার বললেন, আমরা তোমাকে দ্বিতীয় বিয়ে করাবো। আরসালান স্বাভাবিক গলায় বলল, আমি করতে চেয়েছি? বিয়ার বয়স হয়েছে, বিয়া তো করতেই হইব। বিয়ে কি করিনি? তুমি তো মেহেরিনের সঙ্গে সংসার করবা না, মেহেরিন থাকবো এই বাড়িতেই, কাম কাজ করবো আর খাইবো, আর তুমি আরেক বিয়া কইরা হেই বউ নিয়ে সংসার করবা। আমি দ্বিতীয় বিয়ে নিয়ে ভাবছি না এখন। সুলতানা তালুকদার বললেন, তুমি কি মেহেরিনের সাথে সংসার করবার চাইতাছো নাকি? মায়ের দিকে শান্ত চোখে তাকালো আরসালান, বলল, যদি চাই তাহলে? ওই মাইয়ারে আমি জীবনেও মাইনা নিব না। তুমি আমাগো পছন্দের নয়তো নিজের পছন্দে দ্বিতীয় বিয়া করবা, এইটাই শেষ কথা। আমি এখনোই আর কোনো বিয়ে করব না, যদিও করি সেটা দেরি আছে। আরসালান উঠে চলে গেল, আর কারো কথা না শুনেই। নাস্তাও করলো না আজ। রহিমা তালুকদার নাতির কথা শুনে খুশি হলেন বেশ, তবে শেষে বলা যদি করিও সেটা দেরি আছে শুনে মনটা একটু একটু খারাপ হলো। তার নাতি পরে সত্যি সত্যি দ্বিতীয় বিয়ে করবে? যাই হোক না কেন, এখন তো করছে না। শাড়ি সামনে রান্না বান্না করতে বেশ বেগ পোহাতে হচ্ছে মেহেরিনের। একে তো ছোট মানুষ, তার উপর এমন ভারী শাড়ি পরে কাজকর্ম করা বেশ ঝামেলার। সে এ বাড়িতে আসার পর থেকে তাকে দিয়ে একটার পর এক কাজ করিয়ে নিচ্ছে মমতা বেগম। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা। তার ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে। শাড়ির আঁচল দিয়ে একটু পর পর ঘাম মোছার কারণে চেহারা জ্বলছে। একটু পর পর প্রতিবেশীরা আসছে, মেহরিনকে দেখছে আর এটা সেটা জিজ্ঞেস করছে। কেউ কেউ তাকে দেখে প্রশংসা করছে, আবার কেউ কেউ হিংসে জ্বলে খোঁচা দিয়ে কথা বলছে। রান্না শেষ হতেই সবকিছু গুছিয়ে রেখে এসে হাত মুখ ধুয়ে দিল মেহেরিন। খিদে পেয়েছে ভীষণ। ও বাড়িতে সে সকাল সকালই নাস্তা করে। এ বাড়িতেও আগে সকাল সকাল রান্না বান্না হয়ে যেত, আজকেই এত দেরি হলো। খাওয়া দাওয়া সেরে পেছন বাড়িতে এসে বাতাসে দাঁড়ালো মেহেরিন। গরমে তার পাগল পাগল লাগছে। শাড়ি পাল্টে আগের জামা কাপড় যে পরবে সে উপায়ও নেই। একটা জামাও তার গায়ে লাগছে না। দুটো জামাই টাইট হয়ে গেছে। এখানে আসার পর থেকে কাকি সেভাবে কথা বলছে না তার সঙ্গে। মেহেরিনের শুধু কান্না পাচ্ছে। সে ওই বাড়িতেও বোঝা, এই বাড়িতেও বোঝা। বাবা মা দুজনে আগুনে পুড়ে মারা গেল, তাহলে সে কেন বেঁচে গেল সেদিন? বাবা মায়ের সঙ্গে ঘুমোলেই তো হতো, তাহলে সেও মরে যেত সেদিন। দাদি কেন সেদিন রাতে তাকে নিজের কাছে রেখেছিল? মেহেরিনের চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে উঠল। সময়টা ছিল কনকনে শীতের রাত। মেহেরিনের তখন 4 বছর বয়স। মেহেরিনের দাদা বেঁচে ছিলেন না। দাদি মেহেরিনকে নিজের সঙ্গে রাখতেন রাতে। সেদিন রাতেও খাওয়া দাওয়া শেষে মেহেরিনকে নিয়ে শুয়ে পড়েন তিনি। মেহেরিনের বাবা মাও নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। তাদের ঘরটা ছিল ছোনের তৈরি, বেশ বড়সড় ঘর। হঠাৎ রাতের বেলা আগুন ধরে যায় ঘরে। মেহেরিনের বাবা মায়ের যতক্ষণে ঘুম ভাঙে ততক্ষণে প্রায় পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। ঘরে আগুন দেখে দুজনেই ঘাবড়ে যান। বুদ্ধি করে আর বাইরে বের হতে পারেননি। তাদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির মানুষজন সহ আশেপাশের লোকজন চলে আসে। ঘরের ভেতর থেকে জীবন্ত বের করা সম্ভব হলেও শেষ পর্যন্ত দুজনের একজনকেও বাঁচানো যায়নি। ছেলে আর ছেলের বউয়ের শোকে মেহেরিনের দাদিও মারা যান।
মমতা বেগম একা হাতে নিজের সন্তান আর মেহেরিনকে বড় করেছেন, সংসার সামলাচ্ছেন। সবকিছু সামলাতে গিয়ে তিনিও অনেক কষ্ট করেছেন। রাত 10টা নাগাদ মেহেরিনের কাকার বাড়িতে এলো আরসালান। জ্যোৎস্না রাত হওয়ায় চারদিক ফকফকা হয়ে রয়েছে। আরসালান উঠোনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবার। বাড়ির সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। মেহেরিন তো আরো আগেই ঘুমিয়েছে, যা ঘুম কাতুরে মেয়ে। আরো একবার গলা খাকারি দিতেই বড় ঘরের ভেতর থেকে ভেসে এলো মোজাম্মেল হোসেনের গলার আওয়াজ। কারা? আমি আরসালান তালুকদার। আরসালানের নাম শুনে হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসলেন মোজাম্মেল হোসেন। স্ত্রীকে ধাক্কা দিয়ে বললেন, এই মনিরের মা উডো। মমতা বেগম করে মোজাম্মেল হোসেনের হাত সরিয়ে দিয়ে পাশ ফিরে বললেন, কি হয়েছে? আরে উডো চেয়ারম্যান সাহেবের পোলা আইছে, হ্যাঁ। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসলেন মমতা বেগম। মোজাম্মেল হোসেন মশারির ভেতর থেকে বেরিয়ে আস্তে আস্তে বললেন, কাপড় চোপড় ঠিক কইরা আলো জ্বালাইয়া বাইরে আও, আইতাছি। মোজাম্মেল হোসেন দরজা খিল খুলে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন সাদা ধবধবে শার্ট পরিহিত আরসালান উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল হোসেন কাছে এগিয়ে আসতে আরসালান গম্ভীর গলায় বলল, আপনার ভাতিজিকে আসতে বলুন, ঘরের ভেতরে আহেন। আরসালান দুদিকে মাথা নেড়ে বলল, না, ওকে তৈরি হয়ে আসতে বলুন। মোজাম্মেল হোসেন আর কিছু না বলে মেহেরিনের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিয়ে বললেন, মেহেরিন উঠ, মেহেরিন। কিছুক্ষণ ডাকাডাকি আর দরজা ধাক্কাধাক্কির পর মেহেরিনের ঘুম ভাঙলো। ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে, ডাকো কেন? উঠ, জামাই আইছে। কার জামাই? তোর জামাই আরসালান আইছে, উইডা দরজা খোল। আরজানের এসেছে শুনেই দ্রুত শোয়া থেকে উঠে বসলো মেহেরিন। এই রাতের বেলা আরসালান কেন এসেছে? সে কি এখানে থাকবে, নাকি তাকে নিতে এসেছে? মোজাম্মেল হোসেন আবার বললেন, কিরে, দরজা খোলস না কেন? খুলতাছি, শাড়ি পইরা নেই আগে। মেহেরিনের কথাগুলো আরসালানের কালে লাগাতার বাজতে লাগলো। শাড়ি পরে নেবে মানে? আরসালান দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে আসতে মোজাম্মেল হোসেন সরে দাঁড়ালেন। আরসালান দরজায় কড়া নেড়ে বলল, দরজা খোলো। একটু খাড়ান, এখনই খুলবি তুই? আরসালানের রাগী গলার স্বর আর জেদ দেখে মেহেরিনের বুক কাঁপতে লাগলো। লোকটা এই রাতের বেলা এসে এমন করতাছে কেন? এই বাড়িতে কোনো ঝামেলা না করলেই হয়। এই দরজা খোল তাড়াতাড়ি। মেহেরিন কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে দরজা খুলে ধরে দাঁড়িয়ে রইল। আরসালান মেহেরিনকে ঠেলে ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল দ্রুত। প্যান্টের পকেট হাতড়ে ফোন বের করে দুটো টর্চ লাইট জ্বালালো। মেহেরিনের উপরে লাইটের আলো ফেলতেই দেখলো মেহেরিনের পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট। শাড়িটা এলোমেলো করে কোনো রকমে জড়িয়ে রেখেছে গায়ে। আরসালান চোয়াল শক্ত করে রুমের চারিদিকে আলো ফেলে নজর বুড়ালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাকে এভাবে কিছু খুঁজতে দেখে মেহেরিন মিনমিন করে বলল, কি খুঁজছেন? আরসালান দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলল, তোর সঙ্গে রুমে কে ছিল? মানে কি কনে এগুলা? তোর শাড়ির এই অবস্থা কেন? কে ছিল এখানে? মেহেরিন দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল, কারা থাকবো, কেউ আসিল না, আমি একাই তো আছি। শাড়ি খুলছিস কেন? গরম। গরম লাগতেছিল বেশি, এই জন্য শাড়ি খুলা ঘুমাইছিলাম। সকালে বাইর হওয়ার আগে শাড়ি পইরা বাইর হইতাম। আরসালানের মেহেরিনের কথাগুলো শুনলো, তবুও আবার চারদিকে নজর ঘুরালো। ঝুঁকে চৌকির নিচে উকি দিতে ভুললো না। এই রুম থেকে বের হওয়ার জন্য দরজা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মেহেরি সত্যি কথাই বলছে, আসলেও অনেক গরম এই রুমে। আরসালান মেহেরিনের উপর আলো ফেললো আবার, মৃদু স্বরে বলল, দুটো শাড়ি পরে রেডি হ। রেডি হমু কেন? কারণ তুই এখন আমার সঙ্গে যাবি। কই? তোর জামাইয়ের বাড়িতে। কথা না বাড়িয়ে দুটো রেডি হ। আপনি না কইছিলেন 2 দিন থাকতে দিবেন? 2 দিন হয়নি? গতকাল আর আজ 2 দিন হয়ে গেছে, এখন দ্রুত রেডি হ, নয়তো। নয়তো কি? নয়তো আমি করিয়ে দেব। মেহেরিন শাড়ি শক্ত করে চেপে ধরে বলল, না, আপনি বাইরে যান, আমি রেডি হয়ে আইতাছি। অন্ধকারে কিভাবে রেডি হবি? লাইট ধরে আছি, তুই রেডি হ। মেহেরিন আর কথা বাড়ালো না। আরসালান তার দিকে আলো ধরে রেখে অন্যদিকে তাকিয়ে রইল। মেহেরিন শাড়ি পরতে খুব বেশি সময় লাগলো না। শাড়ি পরতে পরতে পরার অভ্যাস হয়ে গেছে এখন। ব্যাগ গোছাতে ব্যস্ত হতে আরসালান বলল, এগুলো নেওয়ার দরকার নাই। বাড়িতে যাইয়া কি পরবো? সব তো নিয়ে আয়সা পড়ছি। আরসালান আর কিছু বলল না। মেহেরিনের ব্যাগ গোছানো হয়ে যেতেই ব্যাগটা হাতে তুলে নিল। মেহেরিন দরজা খুলে আগে বের হলো, পরে বের হলো আরসালান। মমতা বেগম আর মোজাম্মেল হোসেন জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছেন দুজনকে। মোজাম্মেল হোসেন বললেন, ব্যাগ নিয়ে বাইর হইছস কেন? মেহেরিন মলিন মুখে বলল, জামুকা এখন। এখন কেন? রাতটা থাকেন, সকালে যাইয়েন। আরসালান গম্ভীর গলায় বলল, এখনই যাব। সে ফোনের টর্চ বন্ধ করে ফোনটা পকেটে ভরে নিল। মেহেরিনের হাত ধরে গেল বাইরের দিকে। পেছন পেছন মমতা বেগম আর মোজাম্মেল হোসেনও এগোলেন। মেহেরিন হাঁটতে হাঁটতে পিছু ফিরে কাকা কাকির কাছ থেকে বিদায় নিল। আরসালান বাইক নিয়ে এসেছে। সে প্রথমে ব্যাগটা বেঁধে নিয়ে বাইকে উঠে বসলো।
মেহেরিনের দিকে তাকিয়ে বলল তার পেছনে উঠে বসার জন্য। মেহেরিন দুদিকে মাথা নেড়ে বলল, আমি এইটাতে উঠবো না, বসতে বলছি আমি। আমি হাইটটা যাবো, উঠবই কিনা। এটাতে বইলে পইরা যাবো, আমি থাকতে পড়বি কেন? আমার ডর লাগে, এদিকে আয়। মেহেরিন আরসালানের কাছে আসতে আরসালান তাকে ধরে উঁচু করে নিজের সামনে বসিয়ে দিল। দেরি না করে বাইক নিয়ে ছুটলো বাড়ির উদ্দেশ্যে। মেহেরিন ভয়ে কি করবে করবে বুঝতে না পেরে আরসালানের বুকের সঙ্গে মিশিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরলো শক্ত করে। মেহেরিন আরসালানের বুকের সঙ্গে লেপ্টে তাকে জড়িয়ে ধরে রেখে ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, এটা থামান, ডর লাগতেছে, পইরা যাবো, থামান দয়া কইরা। অর্ধেক রাস্তা পেরিয়ে এসে বাইক থামালো আরসালান। মেহেরিন তবুও ছাড়লো না তাকে। মুখ তুলে আরসালানের মুখের দিকে তাকাতেই আরসালান দাঁতে দাঁত চেপে বলল, আরো যেতে চাইবি তোর কাকার বাড়িতে? মেহেরিন চুপ রইল। আরসালান আবার বলল, তোকে কাজ করানোর জন্য পাঠিয়েছি ওই বাড়িতে? মেহেরিন মিনমিন করে বলল, করলে কি হয়েছে, আগেও তো করেছি। আগে তুই আমার বউ ছিলি না, এখন তুই আমার বউ, সেটা ভুলে যাস না। মেহেরিন নিয়ে গিয়ে আরো একটা কথাও বলল না। সে কাকার বাড়িতে কাজ করেছে সেটা আরসালান জানলো কিভাবে? কে বলল তাকে? আরসালান বাইক স্টার্ট দিয়ে আবার চালাতে শুরু করলো। মেহেরিন ভয়ে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল, তবে একটা টু শব্দও করলো না। আরসালান নিজের সত্তার ঘ্রাণ আর পারফিউমের করা সৌরভ মেহেরিনের নসারন্ধে এমন ভাবে ভেসে আসছে যে সে এইখানেই তাল হারিয়ে ফেলেছে। আরসালানের বুকের ধুকপুক শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে, তার নিজের হৃদযন্ত্রটাও অনেক জোরে জোরে শব্দ করছে। আরসালান বাইক স্টার্ট দিয়ে আবার চলতে শুরু করলো। মেহেরিন ভয় শক্ত করে জড়িয়ে ধরে বসে রইলো, তবে আর একটা টু শব্দও করলো না। আরসালানের নিজস্ব সর্তার ঘ্রাণ আর পারফিউমের কড়া সৌরভ মেহেরিনের নাসারন্ধে এমন ভাবে ভেসে আসছে যে সে এইখানেই তাল হারিয়ে ফেলেছে। আরসালানের বুকের ধুকপুক শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে, তার নিজের হৃদযন্ত্রটাও অনেক জোরে জোরে শব্দ করছে। গেট বাইক গেটের বাইরে এসে দাঁড়াতেই গেট খুলে দিল দারোয়ান। ভেতরে এসে প্রথমে মেহেরিনকে বাইক থেকে নামালো, তারপর আরসালান নিজে নামলো। মেহেরিনের মনে হচ্ছে তার শরীর দুলছে। আরসালান ব্যাগটা হাতে নিয়ে অন্য হাতে মেহেরিনের হাত ধরলো, তারপর বাড়ির ভেতরে প্রবেশ। বসার ঘরে আসতে দেখা হলো সুলতানা তালুকদারের সঙ্গে। তিনি সোফায় বসেছিলেন এতক্ষণ। ছেলেকে দেখে উঠে দাঁড়িয়েছেন। ছেলের পাশে মেহেরিনকে দেখে তার মেজাজ চটে গেল। মেহেরিনকে প্রথম প্রথম তার এতটা অসহ্য লাগতো না, এখন যতটা লাগে। আর তার কানেও নানান কথা বলে বিষ ঢেলেছেন রাজিয়া তালুকদার। এতে করে তিনি আরো বেশি সহ্য করতে পারেন না মেহেরিনকে। মেহেরিনকে তার শিক্ষিত সুদর্শন ছেলের পাশে একদম মানায় না। তিনি কিছুতেই বুঝতে পারছেন না আরসালান তালাক দিতে চেয়েও কেন দিল না। আরসালান কি মেহেরিনকে ভালোবেসে ফেলেছে? সব হয়েছে তার শাশুড়ি মায়ের জন্য। তিনি যদি জোর করে দুজনকে এক কক্ষে না রাখতেন, তাহলে এমন কিছু ঘটতোই না। তখন তিনিও শাশুড়ির মুখের উপর কিছু বলতে পারেননি। শাশুড়ি মাকে যথেষ্ট সম্মান আর মান্য করেন তিনি, কিন্তু এই কাজের পর বেজায় চটে আছেন তার উপর। সুলতানা তালুকদার বললেন, ওরে কেন নিয়ে আইসো? আরসালান কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলে বলল, নিয়ে আসবো না? না, ওরে রাইখা আসো। কোথায়? যেখান থেকে আনছো। চলবে।